আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কথাগুলো বলে এক মুহূর্ত দেরি না করে বাসার ভেতরে চলে গেল কথা। ঈশান পাথরের মূর্তির মতো বসে আছে। কথা এতক্ষণ কি বলে গেল সব যেন ঈশানের মাথার উপর দিয়ে গেল। এত কম বয়সে এতটা ম্যাচিউরড কথাবার্তা কিভাবে বলতে পারে বিশ্বাস করতে পারছে না ঈশান এখনো। কথা বেড থেকে উঠে দাঁড়ালো, কিছুতেই ঘুম আসছে না তার। ঈশানের দুষ্টুমিগুলো কথার চোখে ভাসছে। কথা ঈশানকে পছন্দ করে না এমনটা নয়, প্রথম থেকেই ঈশানকে ভালো লাগে তার, তবে সেটাকে কখনো নিজের মনকে প্রাধান্য দিতে দেয়নি কথা। ঈশানের পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা কথার নেই, তাই এসব ভালো লাগা ভালোবাসা তাকে মানায় না। একটা বিষয় ভেবে পাচ্ছে না ঈশান, কিভাবে তাকে পছন্দ করতে পারে ঈশান। কথা ধীর পায়ে ছাদের উদ্দেশ্যে রওনা হলো। অন্ধকারে ভয় পায় না, কারণ অন্ধকারের সাথে তার খুব মিল। দুজনেই কালো আর দুটোই মানুষের অপছন্দ। রাত গভীর হয়ে গেছে, ব্যস্ত শহরটা নীরবতায় ছেয়ে গেছে। ইমা ফ্লোরে বসে বেডে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়াদ। যত দিন যাচ্ছে ততই মেয়েটার প্রতি মায়া বেড়ে চলেছে। শুধুই কি মায়া, ইয়াদের ইচ্ছে করছে নিচের বোনের ভাই যে ভালোবাসার মূল্য দিতে জানে না। তবে ইয়াদ নিজের আর ইমার মধ্যে পার্থক্য খুঁজে পায় না। দুজনেই ভালোবাসার কাঙাল, দুজনকেই ঘিরে আছে কিছু তিক্ততার সম্পর্ক, যেটা কারোরই কাম্য নয়। ইয়াদ বিড়বিড় করে বলল, আচ্ছা, যখন তোমার সামনে কিছু তিক্ত সত্য বেরিয়ে আসবে তখনও কি তোমার মনে আমার জায়গাটা এমনই থাকবে? যখন জানতে পারবে তোমার জীবন এতটা এলোমেলো হওয়ার পিছনে আমার পরিবার দায়ী, তখনও কি তোমার আমার সম্পর্কটা এমনই থাকবে, নাকি আরও তিক্ততায় তলিয়ে যাবে? ইয়াদ উঠে বসলো, তবে দৃষ্টি ইমার দিকেই। ইমাকে সে এমনি এমনি মাপ করেনি। ইয়াদের জানাটা পুরোপুরি ঠিক না হলেও পুরোপুরি ভুলও ছিল না। ইয়াদকে বিয়ে করার জন্য মোটা অঙ্কের টাকা নিয়েছে ইমা, এমনটাই সে জেনেছিল। তবে টাকা নিয়েছে ঠিকই, কিন্তু ইমা নয়, ইমার মনি ছাহিরা বেগম আর খালুজান আমিনুল মাহমুদ। আর তার শুধু বিয়ের জন্য নয়, বরং ডিকের সব কাজে সাহায্য করার পারিশ্রমিক হিসেবে নিয়েছে। কিন্তু সে বিষয়ে ইমা কিছুই জানে না। বিয়ের কয়েকদিন পর অফিসে ডিকে আর আমিনুল মাহমুদের কথোপকথনে সেটা জানতে পারে ইয়াদ। ইমা তো ছিল কেবল একটা গুটি মাত্র। যে ভুল ইমা করেনি তার শাস্তি তাকে দেওয়াটা অন্যায়। তারপর থেকেই ইয়াদ ইমার সাথে ভালো ব্যবহার করতে না পারলেও খারাপ ব্যবহার না করার চেষ্টা করে গেছে। ইমা ইয়াদের মনে ভালো লাগার একটা জায়গা তৈরি করতে পারলেও বিশ্বাসের জায়গাটা এখনো মজবুত করে উঠতে পারেনি। ইয়াদ ইমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেড থেকে উঠে দাঁড়ালো। জ্বর কমে গেলেও শরীরটা বেশ দুর্বল লাগছে ইয়াদের। তবু ইমাকে কোলে তুলে বেডে শুইয়ে দিল। তাতে ইমার চুলগুলো মুখের উপর পড়ে মুখটা ঢেকে গেছে। ইয়াদ ডান হাতের তর্জনী আঙ্গুলের সাহায্যে চুলগুলো কানের পিছনে গুজে দিল। ইয়াদের খুব ইচ্ছে করছে ইমার কপালে একবার ঠোঁট ছুঁয়ে দিতে, তবে কোথাও একটা অদৃশ্য বাধা অনুভব করছে। বেশি সময় ইমার দিকে তাকিয়ে থাকলে ইচ্ছাটা দমিয়ে রাখা কষ্ট হবে, তাই উঠে সোফায় বসলো। নিজের দুর্বলতা মানুষের থেকে যত আড়ালে রাখা যায় ততই নিজের জন্য মঙ্গল। ইয়াদ নিজের দুর্বলতা কারোর সামনে প্রকাশ করতে চায় না। সেও রক্তে মাংসে গড়া একজন মানুষ, কোনো রোবট নয়। তারও প্রাণ খুলে হাসতে ইচ্ছে করে, চিৎকার করে কেঁদে বুকের চাপা কষ্টগুলো কমাতে ইচ্ছে করে, নিজের অনুভূতি প্রকাশ করতে ইচ্ছে করে। কিন্তু ইয়াদ সেটা করে উঠতে পারে না। নিজের অনুভূতি লুকিয়ে রাখতে রাখতে ইয়াদের এখন নিজের কাছে নিজেকে রোবট মনে হয়। ইয়াদ কিছুটা সময় নিজেকে নিয়ে ভাবতেই দুর্বলতার জন্য চোখে ঘুম নেমে আসতে লাগলো। সোফার ঘুমানোর অভ্যেস নেই ইয়াদের, আর শরীরটাও সায় দিচ্ছে না। তাই ধীর পায়ে বেডের এক পাশে গিয়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ছাদে 3 সাইডে রেলিং আছে, পূর্ব পাশটা খোলা। নানা রঙের ফুলে ছেয়ে আছে পুরো ছাদ। ইমা আলতো হাতে ফুলগুলো ছুঁয়ে দিচ্ছে। পূর্ব আকাশে লাল টকটকে সূর্যটা উকি দিয়ে নিজের অস্তিত্ব জানান দিতে ব্যস্ত। আর ইমা ভোরের পদ্ম ফুল,
জলে গোলাপ আর শাপলা দেখে খুশিতে আত্মহারা ইমা দৌড়ে গিয়ে ফুলগুলো ছুঁয়ে দেখতে লাগলো। ছোট ছোট লাল মাছগুলো মুখ উঁচু করে কিছু খাচ্ছে। ইমা একটা পদ্ম ফুল ছিঁড়ে নিজের লম্বা খোলা চুলে একটা ক্লিপ দিয়ে আটকে নিল। ছাদের পূর্ব দিকে গিয়ে পা ঝুলিয়ে বসলো। ইমা জানে না কেন, তবে তার খুব ভালো লাগছে আজ। গুনগুন করে একটা গান গাইতে শুরু করলো। কিছু সময় পর উঠে দাঁড়িয়ে ঘুরতেই কেউ সজোরে ধাক্কা দিল তাকে। কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না ইমা। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ধাক্কা দেওয়া মানুষটার দিকে, তবে মুখটা স্পষ্ট নয় ইমার কাছে। হঠাৎ ইয়াদ সেই মানুষটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে ইমা বলে চিৎকার দিয়ে ইমার হাতটা ধরতে গেল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ইয়াদ ইমার হাত ধরার আগেই ইমা নিচে পড়ে যেতে লাগলো। ইয়াদ তার দিকে হাত বাড়িয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে তখনও। ইমা। ফট করে চোখ খুলে ফেলল ইমা। উঠতে গিয়েও উঠতে না পেরে আগের জায়গায় শুয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো সে। ইয়াদ ইমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ব্যস্ত গলায় বলল, কি হয়েছে, এমন করছো কেন? ইমা আরো শক্ত করে জড়িয়ে ধরল ইয়াদকে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। ইয়াদ আবার ইমার কাঁধ ঝাঁকিয়ে বলল, কি হয়েছে, এমন করছো কেন? খারাপ লাগছে নাকি তোমার? ইয়াদের ধাক্কায় ইমার হুঁশ ফিরল কিছুটা। নিচের দিকে খেয়াল করে সে তবদা খেয়ে গেল। ইয়াদের বুকে মাথা রেখে তাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে ইমা। ইয়াদের এক হাত ইমার মাথায় আর এক হাত অন্য হাত পিঠে। নিজের অবস্থান বুঝতে পারতেই ইমার হাত আলগা হয়ে গেল। তবে ইয়াদ আগের মতোই আছে আর প্রশ্ন করেই যাচ্ছে। বিয়ের এতদিনে ইমা আর ইয়াদ কখনো এক বিছানায় ঘুমায়নি। ইমা সব সময় সোফাতেই ঘুমায় আর ইয়াদ বেডে। তবে এখন কি করবে কিছুতেই মাথায় আসছে না ইমার। লজ্জায় মাটির নিচে ঢুকে পড়তে ইচ্ছে করছে। লজ্জায় স্বপ্নের কথা ভুলে গেছে এখন। সে কিভাবে ইয়াদের দিকে তাকাবে বুঝতে পারছে না। ইমা ইয়াদের হাতের বাঁধন উপেক্ষা করে উঠে বসল। হাতের বাঁধন শক্ত না হওয়ায় সমস্যা হলো না খুব একটা। ইমা বসে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর ইয়াদ কিছু বুঝতে না পেরে ইমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘুমের মধ্যে হঠাৎ বুকে চাপ অনুভব করলে ইয়াদের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই বুঝতে পারে ইমা তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর ক্রমশ তার হাতের বাঁধন শক্ত হচ্ছে, আর তাতেই ইয়াদ বুকে চাপ অনুভব করেছে। ইয়াদ ভ্রু কুচকে কিছু বলার আগেই খেয়াল করলো ইমা কেমন যেন অস্থির অস্থির করছে, তাই হালকা ধাক্কা দিয়ে ইমার নাম ধরে ডাকতে থাকে। ইয়াদ উঠে বসে বলল, কি হয়েছে, এমন করছো কেন? খারাপ স্বপ্ন দেখেছো? ইমা কাপা গলায় বলল, ইয়াদ আর কিছু বলার আগেই ইমা বেড কথা মনে পড়ে গেল আর ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। ইমা মনে মনে বলল, একটা সময় তো মনে হতো এই জীবনটার থেকে পড়ে গিয়ে মুক্ত পেতে পেলে ভালো হতো। জীবনটা মূল্যহীন মনে হতো সব সময়। তাহলে আজ এমন একটা স্বপ্ন দেখে ভয় কেন করছে আমার? কেন মনে হচ্ছে আমি বাঁচতে চাই, আরো অনেকগুলো বছর বাঁচতে চাই। মাথায় পাকা চুল আর গায়ে কুচকানো চামড়া নিয়ে ওনার কাঁধে মাথা রেখে পড়ন্ত বিকেলের তেজবিহীন সূর্যটা দেখতে চাই। জানি আমার এই স্বপ্নগুলো হয়তো কখনো পূরণ হওয়ার নয়, তবুও দেখতে ভালো লাগে আমার। ইমা খেয়াল করলো চোখ ভিজে যাচ্ছে নোনা জলে। মুচকি হেসে চোখগুলো সাইডে রেখে ফ্রেশ হয়ে অজু করে নিল। ফজরের আজান শুরু হয়ে গেছে বাইরে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ইয়াদ আগের মতোই বেডে বসে আছে। ইমা ইয়াদের দিকে তাকিয়ে বলল, এখন তো অনেকটা সুস্থ মনে হচ্ছে। দুদিন এক ওয়াক্তের নামাজও পড়েনি, চাইলে পড়তে পারেন। আজ অন্তত নামাজ বাদ দিয়েন না। ইয়াদ ইমার কথা উপেক্ষা করে বলল, তুমি তখন ওরকম করছিলে কেন? কাবার থেকে জায়নামাজ বের করতে করতে বলল, বাজে স্বপ্ন দেখেছিলাম আর আপনাকে জড়িয়ে ধরেছি ঘুমের ঘোরে। তার জন্য কিন্তু সরি বলবো না, কারণ আপনার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। আর এমনিতেও দোষটা আমার না, কারণ আমার যতটুকু মনে আছে আমি ফ্লোরে বসেছিলাম আর ঘুমোলে সেখানেই ঘুমিয়েছি। যে বেডে নিয়ে গেছে তার সব দোষ। ইয়াদ ইমার কথা শুনে ভ্রু কুচকে তাকালো ইমার দিকে, আর ইমা তা আর চোখে দেখে মুচকি হাসলো। তারপর আবার বলল, তবে স্বপ্নটা সত্যি হলে আপনার হয়তো বেশ ভালো হতো। আমাকে সহ্য করতে হতো না দিনরাত 24 ঘন্টা। ইয়াদ বুঝতে না পেরে বলল, মানে? ইমা জায়নামাজে দাঁড়িয়ে বলল, কিছু না, আপনি অজু করে এসে নামাজে দাঁড়ান, সময় চলে যাচ্ছে।
ইয়াদ কিছু না বলে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালে আর ইমা নামাজ শুরু করে দিল। নামাজ শেষ করে সালাম ফেরানোর সময় পাশে ইয়াদকে নামাজরত অবস্থায় দেখে মুগ্ধ হলো। একদম পবিত্র লাগছে তাকে। নামাজ শেষ করে কোরআন শরীফ বের করে কিছুটা সময় তিলাওয়াত করলো আর ইয়াদ নামাজ শেষে পাশে বসে তিলাওয়াত শুনতে লাগলো। ইমা কোরআন শরীফ বন্ধ করে পাশে তাকিয়ে দেখলো ইয়াদ তার দিকে তাকিয়ে আছে। তাতে ইমা অপ্রস্তুত হয়ে গেল। মুচকে হাসলে ইয়াদ কোনো রিয়াকশন না করে উঠে গেল। ইমা সব গুছিয়ে উল্টে ফিরে দেখে ইয়াদ বেডে শুয়ে পড়েছে আবার। ইমা গিয়ে ইয়াদের কপালে হাত রাখলো জ্বর আছে কিনা দেখার জন্য। ইয়াদ চোখ মেলে তাকালো ইমার দিকে। ইমা ইয়াদের চোখে চোখ রেখে বলল, জ্বর নেই, তাই এখন আর শুয়ে থাকার প্রয়োজন নেই। গার্ডেনে গিয়ে একটু হাঁটাহাঁটি করুন, সকালের সতেজ বাতাসে ভালো লাগবে। ইয়াদ উঠে দাঁড়ালো ইমার কথা শুনে। দরজার কাছে থেমে গিয়ে বলল, ছাদে যাচ্ছি, পারলে এক কাপ কফি দিয়ে যেও। ইয়াদ আর না দাঁড়িয়ে চলে গেল। ইমা বেশ অবাক হলো। ইয়াদ তার এক কথায় সত্যি সত্যি হাঁটতে চলে গেল। পরক্ষণে ভ্রু কুচকে ভাবলো চরের মুখে কফি খাবে। পাগল নাকি? ইমার আর কি করার, চেয়েছি যখন দিতে তো হবেই। ইমা কিচেনে গিয়ে 2 কাপ কফি বানিয়ে ছাদের দিকে পা বাড়ালো। ছাদের গেটের সামনে আসতেই সকালের স্বপ্নের কথা মনে পড়ে গেল। ভয় করতে শুরু করলো ইমার। ভয়ে ভয়ে ছাদে পা রাখলো। ইয়াদকে দেখতে না পেয়ে আশেপাশে তাকাতেই ছাদ পুকুরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো। ধীর পায়ে কাছে গিয়ে দাঁড়ালো, ক্ষীণ গলায় বলল, আপনার কফি। ইয়াদ ইমার দিকে তাকিয়ে ইমার হাত থেকে কফির কাপ নিয়ে এক চুমুক দিল। মুহূর্তেই মুখ কুঁচকে গেল ইয়াদের। কফিটা অতিরিক্ত মাত্রায় তেতো লাগছে, তবে কিছু বলল না। কাপটা ছাদ পুকুরের রেলিংয়ের উপর রেখে পকেটে হাত দিয়ে দাঁড়ালো। ইমা ব্যাপারটা খেয়াল করলেও কিছু বলল না। ইমা ইয়াদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনার দম বন্ধ হয়ে আসে না এভাবে সব সময় চুপ করে থাকতে? ইয়াদ স্বাভাবিকভাবেই তাকালো ইমার দিকে, কিন্তু কিছু বলল না। ইমার মাঝে মাঝে খুব রাগ হয় ইয়াদের এমন চুপ করে থাকা দেখে, যেমনটা এখন হচ্ছে। ইমা ইয়াদের থেকে দৃষ্টি সরিয়ে ছাদ দেখায় মনোযোগ দিল। আজ ছাদটা দেখতে ঠিক তেমনিই লাগছে যেমনটা ইমা স্বপ্নে দেখেছিল। ইমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ইয়াদ পূর্ব পাশটার দিকে পা বাড়ালো, যেটা খোলা। ইমা ইয়াদের হাত টেনে ধরলো পেছন থেকে। ইয়াদের হাত পকেটে থাকার জন্য ইমা হাতের কোনোই ধরে রেখেছে। ইয়াদ ভ্রু কুচকে ইমার দিকে ঘুরে তাকালো। ইমা ভয়ে ভয়ে বলল, ওদিকে কেন যাচ্ছেন? ইয়াদ ভ্রু কুচকেই বলল, কেন, ওদিকে কি হয়েছে? ইমা আমতা আমতা করে বলল, ওদিকটায় রেলিং নেই তো, যেতে হবে না। ইয়াদ বিরক্ত হয়ে বলল, আমি কি বাচ্চা, রেলিং নেই বলে পড়ে যাব? ইয়াদ ইমার কথা উপেক্ষা করে ওই দিকটায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। আজ 3 দিন পর সকালের সতেজ বাতাস আর ভোরের স্নিগ্ধতা গায়ে মেখে বেশ ভালো লাগছে ইয়াদের। রুমে বসে থাকার অভ্যেস নেই, তাই আরও বিরক্ত লাগছিল। গতকাল বের হয়েও ভালো লাগেনি। শরীর দুর্বল থাকায় আরও খারাপ লেগেছে অনেক, তবে আজ অনেকটা ভালো লাগছে। ইয়াদ আর চোখে পেছনে ফিরে দেখল ইমা কফির কাপ হাতে নিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। চোখে মুখে ভয়ের ছাপ। ইয়াদের কপালে চিন্তার ভাঁজ পড়ল ইমার ভীত মুখ দেখে। ইয়াদ আবার আকাশের দিকে তাকিয়ে অনেকটা ইমা। চমকে উঠল ইয়াদের ডাকে। ইমার বারবার সকালের স্বপ্নের কথা মনে হচ্ছে। ইমা থতমত গলায় বলল, কিছু বললেন? ইয়াদ দৃষ্টি সামনে রেখেই বলল, এদিকে এসো। ইমা ভয়ে ভয়ে বলল, ওদিকে কেন? ইয়াদ এবার ভ্রু কুচকে ইমার দিকে তাকিয়ে বলল, তুমি কি ভয় পাচ্ছ এদিকে আসতে? সাহস নিয়ে বলল। ইমা ধীর পায়ে এগিয়ে গেল ইয়াদের দিকে, তবে কার্নিস থেকে একটু দূরত্ব রেখে দাঁড়িয়ে বলল, আপনাদের কি টাকা কম পড়েছিল নাকি? ইয়াদ বুঝতে না পেরে বলল, মানে? ইমা উকি দিয়ে নিচের দিকে তাকিয়ে বলল, বাড়ি তৈরি করার সময় কি টাকা কম পড়েছিল? এপাশে রেলিং দেননি কেন? ইয়াদ বিরক্ত হয়ে বলল, বাড়িটা তৈরি করেছে আমার দাদা, তাও আমার জন্মের অনেক আগে। এ পাশটা খোলা রাখা হয়েছে দাদার প্রাণপ্রিয় কন্যার কথায়। এখানে নাকি সে পা ঝুলিয়ে বসে থাকতো সকাল সন্ধ্যা। শেষের কথাটা বলার সময় ইয়াদের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। ইমা অবাক হয়ে তাকালো ইয়াদের দিকে। ইয়াদের একটা ফুপিও আছে, সেটা আজ জানতে পারল ইমা। কিন্তু কোথায় ইয়াদের সেই ফুপি? ইমা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আপনার ফুপিও আছে?
কিন্তু তার কথা তো কখনো শুনিনি। কোথায় আছে সে এখন? ইমার প্রশ্নে ইয়াদ চমকে উঠল। তখন আনমনে বলে ফেলেছে, কিন্তু এখন বুঝতে পারছে কি বলেছে সে। এখনই যে সবটা জানার সময় হয়নি সবার। ইয়াদ উত্তর না দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। ইমাও ঘুরে পা বাড়াতে গেলে পা পিছলে যায় ইমার। ভয়ে চোখ বন্ধ করে ফেলে ইমা। তবে কি স্বপ্নটাই সত্যি হতে চলেছে? ইমার হাতের কফির কাপটা একদম নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পিটপিট করে তাকালো ইমা। বুঝতে পারছে না সে বেঁচে আছে নাকি মরে গেছে। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে বুঝতে পারল নিচের রুমের বেডে শুয়ে আছে। এতটা কেয়ারলেস কেন তুমি? কথাটা ইমার কানে গেলে সেদিকে তাকিয়ে ইয়াদকে দেখতে পায়। সোফায় বসে আছে ইয়াদ। ইমা ধীরে ধীরে উঠে বসলো। ইয়াদ আবার বলল, আমি যদি সঠিক সময় পিছনে না দেখতাম তাহলে কফির কাপের মতো তোমার মাথাটাও চূর্ণ বিচূর্ণ হয়ে নিচে পড়ে যেত। ইমা মনে করার চেষ্টা করলো তখনকার কথা। ইয়াদ দু পা এগিয়ে ইমার দিকে ঘুরে তাকাতেই ইমা পা পিছলে পড়ে যেতে নেয়। কিন্তু ইয়াদ খপ করে ধরে ফেলে ইমার হাতটা। ইয়াদের বুকে এসে পড়ে ইমা আর অনুভব করতে পারে ইয়াদের অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া হার্টবিট। ইয়াদ নিজেও ভয় পেয়ে গিয়েছিল ইমাকে পিছলে যেতে দেখে। ইয়াদের বুকে পড়ে ইমা ভয়ে সেন্সলেস হয়ে যায়। ইমা নিচের থেকে তাকিয়ে বলে, আমি এখানে কিভাবে এলাম? ইয়াদ বিরক্ত গলায় বলল, উড়ে উড়ে এসেছ। ইমা বোকার মতো ইয়াদের দিকে তাকিয়ে বলল, মানে আমি কিভাবে উড়ে আসবো? ইয়াদ বিড়বিড় করে বলল। ইডিয়েট একটা। ইমা ভ্রু কুঁচকে বলল, বলছেন বিড়বিড় করে? ইয়াদ রাগ দেখিয়ে বলল, আজ থেকে তোমার ছাদে যাওয়া বন্ধ, আর কখনো ছাদে পা রাখবে না। তোমার জন্য এই পাশে রোলিং দেওয়া মিনি ছাদটাই ঠিক আছে। ইমার উত্তরের অপেক্ষা না করে ইয়াদ রুম থেকে বের হয়ে গেল। আবার একটু পরেই ফিরে এলো। ইমা কিছু বলল না, বেডে বসে রইল। ইয়াদ রুমে এসে সোফায় বসতেই সার্ভেন্ট নক করলো দরজায়। ইয়াদ আসার অনুমতি দিলে ব্রেকফাস্ট নিয়ে রুমে ঢুকলো। ইমা তা দেখে বলল, ওপরে আপনার কি প্রয়োজন ছিল? আপনি তো আজ সুস্থ আছেন। ইয়াদ কিছু না বলে বিরক্তি নিয়ে তাকালো ইমার দিকে। তাই ইমা চুপ করে গেল। সার্ভেন্ট চলে গেলে ইয়াদ বলল, কথা বাদ দিয়ে ব্রেকফাস্ট করে দাও। সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে অনেক আগেই। ইমা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9টা বেজে গেছে। আর এ বাড়িতে 8টায় সবাই ব্রেকফাস্ট করে, যার যার মতো বের হয়ে যায়। ইয়াদ ইমার জন্য অপেক্ষা না করে খেতে শুরু করলো। তাতে ইমার অভিমান হলেও কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষ করে ইয়াদ ফ্রেশ হয়ে এসে, আপনি রেডি হচ্ছেন কেন? কোথায় যাবেন আপনি? আমি কাউকে কৈফিয়ত দেওয়া পছন্দ করি না। কথাটা আবার মনে করিয়ে দিতে হচ্ছে কেন? হ্যাঁ, খাবারের প্লেটটা সাইড টেবিলে রেখে উঠে দাঁড়িয়ে বলল, আপনি এখনো পুরোপুরি সুস্থ নন, এখনই কোথায় যাবেন আবার? ইয়াদ আনমনে বলল, অনেক কাজ জমে আছে, আমার বসে থাকলে চলবে না। ইমা ভ্রু কুঁচকে বলল, কিসের কাজ? সুস্থ হলে সারাদিন কাজ করিয়েন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু এখন কোথাও যেতে দিব না। ইয়াদ ইমাকে সম্পূর্ণ উপেক্ষা করে রুম থেকে বের হয়ে গেল। ইমা ডাকতে থাকলেও ইয়াদ সেদিকে কোনো রিয়াকশন না দিয়ে চলে গেল। ইমা নাক ফুলিয়ে বেডে বসে পড়ল। বিড়বিড় করে বলল, এই লোক জীবনেও আমার কথা শুনবে না, বদ লোক একটা। আবার অসুস্থ হলে আমি একদম রুমের বাইরে ফেলে দিয়ে আসবো একে। ইমা আবার নিচের মাথায় গাঁটটা মেরে পড়ল, ইমা, তুই আসলে একটা ইডিয়েট। এই পিঁপড়ার মতো শরীর নিয়ে হাতিকে রুম থেকে বাইরে ফেলে আসবি? না হয় না। না না, আমি কি সব আবল তাবল বলছি? আল্লাহ তুমি ওনাকে হেফাজতে রেখো সব সময়। ইমা কি করবে ভেবে পাচ্ছে না। এখন ভার্সিটি যাওয়ার সময়ও নেই, লেট হয়ে যাবে। ব্রেকফাস্টের ট্রে নিচে রেখে রুমে গেল। দরজায় দাঁড়িয়ে রুমটা স্ক্যান করে নিল। সব এলোমেলো হয়ে গেছে। শাড়ির আঁচল কোমরে গুজে গোছানোর কাজে লেগে পড়ল। ক্লাসে বসে কলম আঙ্গুলে ঘুরিয়ে যাচ্ছে কথা, কিন্তু স্যারের দিকে মনোযোগ একটুও নেই। সকালে বাসা থেকে বের হতে ঈশানের গাড়ি এসে থামে কথার সামনে। কথা ভ্রু কুঁচকে তাকায় ঈশানের দিকে। গাড়ির ভেতরে সানগ্লাস পরার কারণ খুঁজে পায় না কথা। হোয়াইট টি শার্টের উপর ব্ল্যাক শার্ট পরে সবগুলো বোতাম খুলে রেখে চোখে সানগ্লাস দিয়ে সে সামনের দিকে তাকিয়ে আছে। কথা ঈশানকে ইগনোর করে সামনের দিকে পা বাড়ালো। ঈশানও ধীর গতিতে কথার সাথে তাল মিলিয়ে গাড়ি এগোতে লাগলো। অনেকটা পথ হাঁটার পরও ঈশানের কোনো পরিবর্তন হলো না দেখে কথা থেমে গেল। বিরক্ত হয়ে ঈশানের দরজার সামনে দাঁড়িয়ে হালকা নিচু হয়ে বলল, কি সমস্যা আপনার? আমার সাথে এভাবে পিছু পিছু আসছেন কেন? ঈশান এদিক ওদিক তাকিয়ে বলল, আমাকে বলছেন?
কথার রাগ মাথায় চড়ে গেল ঈশানের কথা শুনে। তবু চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করে বলল, এখানে আপনি ছাড়া অন্য কেউ আছে? ঈশান আশেপাশে তাকিয়ে বলল, না তা তো নেই, কিন্তু আমি তো আপনার পিছু নিচ্ছি না। আপনি যাচ্ছেন ফুটপাথ দিয়ে আর আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আর এটা সরকারি রাস্তা, সবাই যেতেই পারে। ঈশানের উত্তরে প্রচন্ড রাগ লাগছে কথার, তবু শান্ত স্বরে বলল, দেখুন, আমি যা বলার গতকালই বলে দিয়েছি, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না দয়া করে। ঈশান অবাক হয়ে বলল, আমি কি আপনাকে কিছু বলেছি? কথা বিরক্ত হয়ে বলল। আমি কিন্তু ইয়াদ ভাইয়ার কাছে সব বলে দেব। ঈশানের চোখ খুশিতে চকচক করে উঠল। ফট করে দরজা খুলতেই কথা সরে দাঁড়িয়ে অবাক চোখে তাকালো ঈশানের দিকে। ঈশান গাড়ি থেকে নেমে খপ করে কথার হাত ধরে বলল, এই প্লিজ তুমি ভাইয়াকে বলে দিও না। তুমি ভাইয়াকে বললে ভাইয়া আমাদের বিয়ে দিয়ে দিবে। আসলে আমি ভাইয়াকে ভয় পাই খুব, তাই বলতে পারবো না। তুমি বললে কাজটা সহজ হয়ে যাবে আমার জন্য। তার ঝটকা দিয়ে নিচের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি পাগল হয়ে গেছেন, আপনার টিকিট কেটে সেখানে চলে যান। ঈশান মুচকি হেসে বলল, তুমি সাথে গেলে আমি পাবনা যেতেও রাজি আছি। কথা বিরক্ত হয়ে বলল,